300,000 এনিওয়ে। তো সেই 3 মিলিয়নকে 3 মিলিয়ন এখনো চলতেই আছে। তো যাই হোক, তবে এই জায়গায় যে বিষয়টি বিএনপির নেতাকর্মীরা কিছুটা মনে কষ্ট পেয়েছেন সেটা হলো যে উনি জিয়াউর রহমানকেও দায়ী করেছেন যে জিয়াউর রহমানও তার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য 4,000 সেনাকে হত্যা করেছিলেন, এটা উনি বলেছেন। এবং একটা পর্যায়ে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশ এমন একটি রাষ্ট্র, অর্থাৎ আমাদের এই দেশ কয়েকবার স্বাধীনতা পাওয়ার পরেও অস্বাধীনতায় ভুগছে এবং সত্য কখনো যে গোপন থাকে না, এটি কিন্তু গতকাল প্রমাণ হয়েছে। অর্থাৎ স্বাধীনতার ইতিহাস, শেখ মুজিবুরের ইতিহাস, জিয়া রহমানের ইতিহাস, অর্থাৎ নৌকা আর দানের শীষ মানুষে বলে 2 সাপের একই বিষ। প্রিয় দর্শক, চলুন বিএনপি এবং আওয়ামী লীগের কিছু সত্য ইতিহাস আমরা শুনবো, তারপরে থাকছে বিস্তারিত। মেজর ডালিমকে লাইভে এনে এবং ইউটিউবের ইতিহাসে একটা লাইভে 8 লক্ষের অধিক মানুষ সরাসরি লাইভ দেখেছে। এটি ইউটিউবের ইতিহাসে একটি বিশ্ব রেকর্ড। এর আগের রেকর্ডটি ছিল সম্ভবত 6.5 লাখ, যেটি কোনো বাংলাদেশের ইউটিউবে এটি হয়নি, ইংলিশ কোনো ইউটিউব চ্যানেলে এটি হয়েছিল। তো যাই হোক, আমি ওই আলোচনায় যাচ্ছি না। আমি যে আলোচনাটি করতে চাচ্ছি সেটি হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে আমরা স্বৈরাচার হাসিনার শাসনামল বলি আর বিএনপির শাসনামল বলি, বেগম খালেদা জিয়ার শাসনামল বলি, সব আমলেই আমরা যারা এই প্রজন্মের মানুষ, অর্থাৎ মুক্তিযুদ্ধের পরে আমরা যারা জন্মগ্রহণ করেছি, আমাদের কাছে বাংলাদেশের একটি ঘৃণিত নাম হচ্ছে মেজর ডালিম। 1975 সালের 15ই আগস্টে নির্মমভাবে বাংলাদেশের প্রথম স্বৈরাচার শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারকে হত্যা করা হয় এবং সেই হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছিলেন মেজর ডালিম। তার সাথে আরো অনেক সেনা অফিসার ছিলেন, কিন্তু বিশেষভাবে তার নামটাই সকলের কাছে বেশি সমাদৃত, যেমন আমার কাছেও। তো আমরা ছোটকাল থেকেই এটা শুনেই বড় হয়েছি যে বাংলাদেশের ইতিহাসের একটি ঘৃণিত নাম হচ্ছে মেজর ডালিম। কিন্তু পরবর্তীতে আমরা যখন সত্য বোঝা শিখলাম এবং স্বৈরাচার হাসিনাকে স্বৈরাচার হয়ে যাওয়া দেখলাম, তখন সত্যটা আমরা খোঁজার চেষ্টা করলাম এবং সত্য খুঁজতে খুঁজতে আমরা যখন সত্যটা আবিষ্কার করার চেষ্টা করছিলাম, তখন দেখলাম যে আসলে আমরা এতদিন যেটা শুনে এসছি যে মেজর ডালিম একজন খুনি, কিন্তু এখন তো দেখছি যে না, মেজর ডালিম তো মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে প্রথম স্বৈরাচার পতনের একজন মহানায়ক। কিন্তু জীবনে একটা আক্ষেপ থেকে গিয়েছিল যে এই ক্ষণজন্মা পুরুষকে যদি একবার একটু দেখতে পারতাম, তার চেহারাটা যদি একটু দেখতে পারতাম, তাহলে অন্তত মনের যে একটা আকুতি, মনের যে একটা কষ্ট, সেই কষ্টটা দূরীভূত হয়ে গেল। বাস্তবে আমরা আজকে সাংবাদিক ইলিয়াসের লাইভে একজন কি বলবো, একজন বয়স্ক তরুণকে দেখলাম যার নাম মেজর ডালিম, যিনি বাংলাদেশের ইতিহাসের বরপুরুষ বা ক্ষণজন্মা একজন মহানায়ক। তো আমরা মুক্তিযুদ্ধকে নিয়ে অনেক গল্প শুনেছি, অনেক ইতিহাস শুনেছি, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা করা দেখেছি, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে রাজনীতি করা দেখেছি এবং মুক্তিযুদ্ধটাকে বাংলাদেশের জনগণের কাছে সামাজিকভাবে এমনই একটি জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে কেউ একজন মুসলমান হিসাবে যদি কোরআন পরিপন্থী কথা বলে তাতে কোনো সমস্যা নেই, কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে
একটু এদিক ওদিক করার চেষ্টা করলেই তাকে খামচে ধরার চেষ্টা করা হয়েছে। আসলেই যে 1971 সালে সত্যিকারের মুক্তিযুদ্ধ হয়েছিল, নাকি এটা ভারতের করদ রাজ্য বানানোর জন্য ভারতের একটা ষড়যন্ত্র ছিল, সেটিও আমরা আঁচ করেছিলাম। কিন্তু সত্যটা জানার জন্য আমরা উদ্গ্রীব ছিলাম, চাতক পাখির মতো যুগের পর যুগ আমরা অপেক্ষায় ছিলাম। সেই সত্য ইতিহাস আজকে আমরা মেজর ডালিমের মুখেই শুনলাম। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে মেজর ডালিমের এই লাইভের পরে অনেকেই আবার কিছুটা মাল মশলা লাগিয়ে মেজর ডালিমের বক্তব্যকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করছেন, কিংবা মেজর ডালিমের কিছু কিছু বক্তব্য একটি বিশেষ দলের বিরুদ্ধে গিয়েছে, যে কারণে তারা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। এখন কথা হলো যে যিনি ইতিহাসের মানে চরিত্র, যিনি আমাদের বাংলাদেশের, আমাদের প্রিয় মাতৃভূমির ইতিহাসের চরিত্র, যিনি ইতিহাসের চরিত্র, তার বক্তব্য বিশ্বাস করব, নাকি যিনি ইতিহাস পড়ে ইতিহাস জেনেছেন তার বক্তব্য আমরা বিশ্বাস করব? কার বক্তব্য আমরা বিশ্বাস করব? আচ্ছা, যাই হোক, তো এখানে আমি তার বিশেষ বিশেষ কয়েকটা উক্তি আমি কোট করতে চাই। এই উক্তিগুলো আসলে লম্বা লাইভ, তো প্রায় 2 ঘন্টা 9 মিনিটের লাইভ। এই লাইভে তার উক্তিগুলো কি কি আমি আপনাদেরকে একটু পরে জানাবো। প্রথমে আমি একটা মন্তব্য করতে চাই। মেজর ডালিম আসলে সো কল্ড একজন আর্মি অফিসার না শুধু, মানে মেজর ডালিম একজন প্র্যাকটিসিং মুসলিম। উনি সত্যিই যে একজন সত্যিকারের মুসলিম। আমাদের দেশে এখন অনেকেই রাজনীতি করেন, অনেক বুদ্ধিজীবী আছেন, অনেক সাংবাদিক আছেন, তারা মুসলিম হিসাবে মুসলমানদের যে একটা পরিভাষা আছে, যেমন ধরুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, এই যে শব্দগুলো, শব্দের ব্যবহার, এবং কোরআনকে হৃদয়ে ধারণ করা, ইসলামকে হৃদয়ে ধারণ করা, নিজের পরিচয়টাকে দেওয়ার ক্ষেত্রে কোনো সংকীর্ণতা না থাকা, একেবারে বুক ফুলিয়ে বলে ফেলা, এই যে সৎসাহস, এটা ওনার মধ্যে আমি দেখেছি। ওনার মধ্যে আমি দেখেছি, মানে আমি যদি উনাকে কারোর সাথে তুলনা করতে চাই, তাহলে বাংলাদেশের একজন মাজলুম সাংবাদিক, আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান, উনার মধ্যে একজন জেনারেল শিক্ষিত হওয়ার পরেও ইসলামের প্রতি তার যে একটা দরদ, একটা ভালোবাসা আমরা লক্ষ্য করেছি গত 1.5 যুগ ধরে, ঠিক অনুরূপভাবে মেজর ডালিমের এই লাইভে আমি তার মানে ইসলামকে ভালোবাসা, একজন মুসলিম হিসাবে গর্বের সাথে পরিচয় দেওয়ার ক্ষেত্রে ওনার আচরণটা, ওনার সাহসটা মাহমুদুর রহমানের মতোই মনে হয়েছে। হয়তো বিষয়টি আপনারা অন্যভাবে নিতে পারেন যে নায়েব ভাই, বলা উচিত ছিল যে ডক্টর মাহমুদুর রহমানের মানে মুসলমান হিসাবে নিজেকে উপস্থাপন করার যে সাহস, এটা ডালিমের মতো মনে হয়েছে। এনিওয়ে, ইটস ওকে, ইটস ওকে। আমাদের মেজর ডালিম তৎকালীন মহানায়ক, কিন্তু আমাদের ডক্টর মাহমুদুর রহমান এই কালের মহানায়ক। অতএব আমি কাউকেই ছোট করতে চাই না। তো ওনার এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে, যে উনি একজন জেনারেল শিক্ষিত মানুষ, উনি একটা মানে সেকুলার রাষ্ট্র ব্যবস্থার মধ্যে থেকে 1995 সাল পর্যন্ত তিনি বাংলাদেশের খেদমত করেছেন। এরপরেও উনার মধ্যে যে একটা ইসলামের প্রতি গভীর ভালোবাসা, এবং উনি যে উনার মুসলমানিত্ব অকপটে উচ্চারণ করেছেন সাহসের সাথে, এইটা আমাকে সবচেয়ে বেশি অভিভূত করেছে। কিন্তু আমরা অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশের রাজনীতিবিদদের যখন বক্তব্য দিতে দেখি, বা বুদ্ধিজীবীদের বক্তব্য দিতে দেখি, কিংবা সাংবাদিকদের বক্তব্য দিতে দেখি, তখন তারা তাদের আইডেন্টিটি প্রকাশ করতে অনেক সময় হীনমন্যতায় ভোগে। কিন্তু ওনার মধ্যে আমি কোনো হীনমন্যতা দেখিনি, যেটা আমাকে খুবই অভিভূত করেছে। এবার আমি ওনার কয়েকটা উক্তি আপনাদের সাথে শেয়ার করতে চাই।
ওনার লাইভটা আমি পুরাটা দেখেছি, যদিও লাইভটা যখন হয় তখন আমি কাজে ছিলাম, কাজের ফাঁকে ফাঁকে লাইভের কিছু কিছু অংশে আমি যুক্ত হয়েছিলাম, বাট ওই লাইভ চলাকালে মাঝে মধ্যে যুক্ত হওয়াতে আসলে কিছু বোঝা যায় না। এই জন্য আমি কাজ থেকে আসার পথে আমার মোবাইলটা মানে আপনার ওই যে কারে যেটা মোবাইল দানি থাকে ওর উপর রেখে আমি বাসায় আসতে আমার প্রায় 1 ঘন্টা সময় লেগেছে। আমি শুনতে শুনতে এসেছি, এশার নামাজের পরে বাকি অংশটা আমি শুনেছি। শোনার পরেই আমি আমার মতামতটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। প্রথমেই তিনি আমি কোনটা দিয়ে আসলে শুরু করব, আচ্ছা প্রথমে আমি যেটা বলতে চাই যে উনি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আসলে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে উনারা বুঝতে পেরেছিলেন যে আসলে বাংলাদেশ স্বাধীনের জন্য যুদ্ধ হচ্ছে না, বাংলাদেশটাকে মানে পাকিস্তান থেকে নিয়ে ভারতের একটা অঙ্গরাজ্য বানানোর একটা চেষ্টা চলছে মাত্র। এরপরে উনি জীবন বাজি রেখে দেশের জন্য যুদ্ধ করেছেন। এই ইতিহাসটা আমরা কখনোই কারোর কাছে শুনিনি, এই প্রথম ওনার কাছ থেকে শুনলাম যে সৈয়দ তাজউদ্দিন, সৈয়দ নজরুল ইসলাম এরা মিলিয়ে আসলে যে 7 দফার একটা কথাবার্তা উনি বলছিলেন, ওই জায়গায় এমন কিছু কিছু কথা লেখা ছিল যেটা আসলেই দেশকে ইন্ডিয়ার কাছে বিক্রি করে দেওয়ার শামিল। উনি যুদ্ধ চলাকালীনই বুঝে ফেলেছিলেন যে এই রাষ্ট্র আসলে পাকিস্তান থেকে স্বাধীন হচ্ছে না, এই রাষ্ট্র ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য ভারতের প্রেসক্রিপশনে পাকিস্তান থেকে এই অংশটাকে নিয়ে নেওয়া হচ্ছে, এই মন্তব্যটা উনি করেছেন। এবং মন্তব্যটা কে করেছেন? যিনি রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, যার উপাধি হচ্ছে বীরুত্তম। পাশাপাশি আচ্ছা আমি মন্তব্যগুলো একটু শেয়ার করি। উনি এক জায়গায় একটা মন্তব্য করেছেন, আমি একজন মুসলমান হিসাবে, আমি একজন মানুষ হিসাবে কাউকে জাতির পিতা, জাতির সীতা, জাতির মাতা এসব মানি না। আচ্ছা তো যাই হোক, এখানে অনেকগুলো ব্যাপার স্যাপার আছে। সেটা হলো ইলিয়াস ভাই যখন প্রথম প্রশ্নটা ওনাকে করেছিলেন যে 15ই আগস্ট কেন হলো, উনি প্রেক্ষাপটটা বলেছিলেন যে আমরা ইলিয়াস ভাইয়ের মতো আমরা যারা একটা লম্বা সময় ধরে স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে কথা বলে আসছি, আমরা যেটা বলার চেষ্টা করেছিলাম যে 1971-এর আগের শেখ মুজিব বা 1971 সালের শেখ মুজিব আর 1971 সালের পরের শেখ মুজিব এক মানুষ ছিলেন না, উনি এটা বলেছেন। তো আপনারা জানেন যে উনারা বুঝতে পেরেছিলেন যে শেখ মুজিব মানে আজীবন রাষ্ট্রপ্রধান থাকবেন, একটা একনায়ক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে যাচ্ছেন। এবং উনারা তো মাঠে ময়দানে কাজ করেছেন। এক সময় বাংলাদেশের মানুষ আল্লাহর কাছে দোয়া করত যে হে আল্লাহ, তুমি আমাদের মুজিব ভাইকে তৌফিক দাও, সে রাষ্ট্রের প্রধান হোক এবং আমাদেরকে উদ্ধার করুক। সেই জনগণই আবার 1972-এ ক্ষমতা গ্রহণের পর সেই মানুষই আবার আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তুমি এই নমরুদ, এই ফেরাউনের হাত থেকে আমাদেরকে বাঁচাও। তো এই জায়গায় এই যে একটা কথা বলা হয় যে শেখ মুজিব নাই দোষ করেছিল, শেখ জামাল, শেখ কামাল নাই দোষ করেছিল, কিন্তু তার পরিবারের যে মহিলা, মুজিবের স্ত্রী, তারপরে শেখ রাসেল, ছোট বাচ্চা, এরা কি অপরাধ করেছিল? এবং বলা হয় যে শেখ মুজিবকে মারা হয়েছে। উনি বলছেন না, শেখ মুজিবকে মারা হয় নাই, শেখ মুজিব নিহত হয়েছে। তার মানে সেটা ছিল একটা
মিলিটারি কু, এবং এই মিলিটারি কুতে তো আসলে মার্বেল নিয়ে মারামারি হয় না, উনি এটাও বলেছেন মার্বেল নিয়ে মারামারি হয় না, সেখানে মারামারি হয় আগ্নেয়াস্ত্র দিয়ে, গোলাগুলি হয়। তো এই গোলাগুলিতে শেখ মুজিব সহ শেখ মুজিবের পরিবারের অনেকেই মারা গেছে, অনেকেই নিহত হয়েছে, আর বিদ্রোহে যারা অংশ নিয়েছে তাদেরও অনেকেই নিহত হয়েছে। সুতরাং এটা ছিল একটা সেনা বিদ্রোহ, একটা কু। এই কুতে আমরা বিজয়ী হয়েছিলাম, এই কুতে আমরা বিজয়ী হয়েছিলাম। সুতরাং এইটা বলার সুযোগ নাই যে অমুককে হত্যা করা হয়েছিল, অমুককে মারা হয়েছিল, না, সে ছিল বাংলাদেশের প্রথম স্বৈরাচার। উনি উনার কথাই বলেছেন, চতুর্দিকে লুটপাট, অনাচার, অবিচার, টাকা পাচার, হ্যাঁ, যা ইচ্ছা তা করা, মানুষ খুন, গুম, সবকিছু করেছেন। তো এই অনাচার উনি সহ্য করতে পারেন নাই। এবং এই যে আমি যে কথাটা বলছিলাম, সো কল্ড মুক্তিযুদ্ধের আড়ালে এটা ছিল আওয়ামী লীগের দেশকে ভারতের কাছে বেচে দেওয়ার একটা প্রজেক্ট। উনি একজন মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়েই তিনি এটা বুঝে ফেলেছিলেন। এবং উনি নিজেই বলেছেন, মুজিবের মৃত্যুর পর লাখো লাখো মানুষ রাস্তাঘাটে, বন্দরে বন্দরে আনন্দ মিছিল করেছিল, তাদেরকে আমরা ডেকে আনি নাই, সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছিল। এভাবেই অনস্বীকৃত জনস্বীকৃতি পেয়েছিল ধানমন্ডি 32-এর সামরিক অভ্যুত্থান। ঠিক অনুরূপভাবে 24-এর গণ অভ্যুত্থানের যে আমাদের যে জুলাই আগস্টের বিপ্লব, এখানেও কিন্তু মানুষকে ডেকে আনা হয় নাই, মানুষ মানে নিজেরাই এসেছে। ঠিক মুজিবের সময়কার মানুষ যেমন মুজিবের শাসনে অতিষ্ঠ ছিল, শেখ হাসিনার সময় বাংলাদেশের মানুষ অতিষ্ঠ ছিল। তার পতনের সাথে সাথে বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে এসছে, আনন্দ উল্লাস করেছে। এই যে উনি বলেছেন, শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিল স্বৈরাচারী আচরণের মতো, যে তখন মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিল যে তার জুলুমের অবসানের জন্য। চিন্তা করেন, যে মানুষগুলো তার জন্য দোয়া করেছিল, আর সেই মানুষ এবার তার কাছ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করছে। এই যে তিনি বলছেন এক জায়গায় যে মুজিব মারা যায়নি, একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছে। বাকশাল বিদায়ের পরে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসে শুকরিয়া আদায় করেছে। এরপর ইলিয়াস ভাই তাকে জিজ্ঞাসা করেছিলেন যে বুদ্ধিজীবী 4 জন নেতাকে কারা হত্যা করেছিল। উনি বলেছে, পাকিস্তান হত্যা করেনি, পাশের দেশ ভারত তাদের নিজেদের স্বার্থেই বাংলাদেশকে মেধাশূন্য করার জন্যই তাদেরকে হত্যা করেছে। তারপরে এই যে শহীদের সংখ্যা 30 লক্ষ বলা হয়, আসলে শেখ মুজিবের যে ইংরেজি বলা, উনার ভাষ্য অনুযায়ী শেখ মুজিব অত ভালো ইংরেজি বলতে পারতেন না, তো যে কারণে সাংবাদিক ঘরমাক্ত হয়ে গিয়েছিলেন। তো ওনাকে বলা হয়েছিল যে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন, উনি তো জানতেন না, উনি ছিলেন পাকিস্তানে। তো ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন। সিরাজ নামে একজন সাংবাদিক ওনাকে বলেছিলেন যে ক্ষয়ক্ষতির পরিমাণ 3 লাখ মানুষ শহীদ হয়েছে। তো উনি 3 লাখের ইংরেজি হয়তো তখনও জানেন না, এনিওয়ে তো ওটা বানিয়ে দিয়েছেন 3 মিলিয়ন। ইংলিশ সাংবাদিক জিজ্ঞাসা করেছে কত মানুষ মারা গেছে, উনি উত্তরে বলেছেন 3 মিলিয়ন, আসলে হবে 300,000। এনিওয়ে, তো সেই 3 মিলিয়নকে 3 মিলিয়ন এখনো চলতেই আছে। তো যাই হোক, তবে এই জায়গায় যে বিষয়টি বিএনপির নেতাকর্মীরা কিছুটা মনে কষ্ট পেয়েছেন, সেটা হলো যে উনি জিয়াউর রহমানকেও দায়ী করেছেন যে জিয়াউর রহমানও তার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য 4000 সেনাকে হত্যা করেছিলেন, এটা উনি বলেছেন। এবং একটা পর্যায়ে জিয়াউর রহমান ওনাকে অফার দিয়েছিলেন যে আসো একসাথে কাজ করি, এগুলো ভুলে যাও, এগুলো মাফ করে দাও। তো ওনাদের একটা পরিষদ ছিল, 25 বছরের একটা পরিকল্পনা নিয়ে শেখ মুজিবকে হটিয়ে জনগণের ইনসাফ এবং কল্যাণমূলক একটি রাষ্ট্র করার স্বপ্ন ছিল তার, বাট সেটা বাস্তবায়ন হয়নি। যদিও প্রথম ধাপে তারা সফল হয়েছিলেন, কিন্তু পরবর্তীতে আর সেটা সফল হয়নি। হতে পারে এটা জিয়াউর রহমানের একটা ভুল রাজনীতি, একজন রাজনীতিবিদ রাজনীতি করতে গেলে কখনো কখনো ভুল করে। তো উনি নিজেই বলেছেন যে উনি 4000 সেনা সদস্যকে হত্যা করেছেন এবং নিজের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্যই তিনি এটা করেছেন। এই অভিযোগটা তিনি জিয়াউর রহমানের বিরুদ্ধে দিয়েছেন।
এবং পাশাপাশি ওনার স্ত্রী নিম্মি, নিম্মি সম্ভবত নাম, ওনার স্ত্রী ক্যান্সারের রোগী ছিলেন। 1996 সালে বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসার পর ওনার স্ত্রীকে পাসপোর্ট দেয়নি বিদেশে আসার জন্য, এই অভিযোগটাও তিনি করেছেন। তো সব মিলিয়ে আমি এই যে কয়েকদিন বলতে গত 5ই আগস্টের বিপ্লবের পরে বিভিন্ন লাইভে বিভিন্ন সময় বলার চেষ্টা করেছি যে আমরা এমন এক হতভাগা জাতি, যখনই আমরা কাউকে ক্ষমতায় বসিয়েছি আমরা প্রতারিত হয়েছি, যখনই আমরা কারোর হাতে ক্ষমতা দিয়েছি তখনই সে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তো যাই হোক, জিয়াউর রহমান তো আর সেই অর্থে শেখ মুজিবের মতো অত জঘন্য ছিল না, বাট একজন রাজনীতিবিদ হিসাবে তারও ভুল থাকতে পারে, এটা অস্বীকার করার উপায় নেই, কারণ তিনি তো মানুষ ছিলেন। যেমন তিনি শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন, এইটা হয়তো এই প্রজন্মের আমরা অনেকেই বলবো ভুল ছিল, কিন্তু এটাও সত্য যে শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ করে না দিলে, শেখ হাসিনা এই 15 বছর স্বৈরাচার হয়ে না উঠলে শেখ মুজিব পরিবারটা যে কেমন এইটা হয়তো এই প্রজন্ম জানতো না। হয়তো তারা তাদের জীবন দিয়ে হলেও, রক্ত দিয়ে হলেও শেখ মুজিব পরিবারটাকে এই প্রজন্ম ভালো করে চিনলো আর কি। তো সেই অর্থে হয়তো আমরা এটা বলতে পারি যে জিয়াউর রহমান ভুল করেন নাই। এনিওয়ে, বাট তিনি নিজের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য 7,000 সেনা সদস্যকে হত্যা, 4,000 সেনা সদস্যকে হত্যা করেছিলেন, এই অভিযোগ করেছেন কে? জিয়াউর রহমানের একজন সহযোদ্ধা, জিয়াউর রহমানের একজন সেনা অফিসার, সেনা কর্মকর্তা। তো এই অভিযোগটা তো আর আপনি ফেলে দিতে পারবেন না। আর এই অভিযোগটা উনার করে লাভটা আসলে কি? উনি কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা পাবেন, কিংবা বাংলাদেশে প্রধানমন্ত্রী হবেন, এমন কোনো খাহেশ কি উনার আছে? না। তাহলে উনি মিথ্যা কথা বলবেন কেন? আর উনার কথাই আমরা মিথ্যা জানবো কেন? কারণ আমরা তো গত 53-54 বছর ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদেরকে গিলানো হয়েছে, আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস গিলেছি। আসলে সত্যিকারের মুক্তিযুদ্ধের ইতিহাস আমরা কেউ জানি না। তো মেজর ডালিমদের মতো ক্ষণজন্মা ইতিহাসের মহানায়কদের এই বক্তব্য যদি আমরা ইতিহাস হিসাবে বিশ্বাস না করি, তাহলে কার কথা বিশ্বাস করব? ওই সলিমদ্দি কলিমদ্দি যারা ইলিয়াস ভাইয়ের এই লাইভ নিয়ে বিরূপ মন্তব্য করতেছে, ওই সলিমদ্দি কলিমদ্দিদের লেখা ওইটাকে আমরা ইতিহাস মনে করব? তো যাই হোক, এখানে দেখেন শেখ মুজিব কতটা স্বৈরাচার ছিল যে তার দলের গুন্ডা গাজী গুলাম মোস্তফা সম্ভবত নাম, তাকে দিয়ে এই মেজর ডালিম তার স্ত্রী, তার পরিবারের লোকজনকে কিডন্যাপ করে 32 নম্বরে নিয়ে গেলেন। দোষ করলো গাজী গুলাম মোস্তফা, চাকরিচ্যুত করলো মেজর ডালিমের। মেজর ডালিমের অপরাধ কি? এবং মেজর ডালিম কতটা সৎ ছিলেন? মেজর ডালিমের বিরুদ্ধে একটাই অভিযোগ যে তিনি শেখ মুজিব এবং তার পরিবারকে হত্যা করেছিলেন, কিন্তু মেজর ডালিমের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নাই। মেজর ডালিমের বিরুদ্ধে বঙ্গবীর কাদের সিদ্দিকীর মতো বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে কোনো বিহারীকে হত্যা করেছে এই অভিযোগ নাই। তিনি আসলেই যে একজন দেশপ্রেমিক মানুষ ছিলেন তার স্বাক্ষর রেখেছিলেন 1975 সালের 15ই আগস্টে। আচ্ছা, যাই হোক, ওনার লাইভ নিয়ে কথা বলতে গেলে আরো অনেক বলা যাবে, বাট আমি এখন যে কথাবার্তাগুলো বলবো, জিয়ার অবদান অনস্বীকার্য। তিনি আরো স্বীকার করেছেন যে জিয়াউর রহমান, যেটা আমরা জানতাম না, আজকেই প্রথম শুনলাম, জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা দিয়েছিলেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এটি যদিও আওয়ামী লীগ অস্বীকার করে, কিন্তু বিএনপি আবার এটা ফলাও করে প্রচার করে। কিন্তু বিএনপি কখনোই এটা বলেনি যে ইন্ডিয়ার চাপে পড়ে জিয়াউর রহমান অন বিহাফ অফ শেখ মুজিব এই ঘোষণাটি দিয়েছিলেন। এটা বিএনপি আমাদের কোনোদিনও বলে নাই যে জিয়াউর রহমান নিজের থেকেই ঘোষণাটা দিতে চেয়েছিলেন, কিন্তু ইন্ডিয়ার চাপে তিনি শেখ মুজিবের পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণাটি দিয়েছিলেন। এই কথাটা আজকে আমরা নতুন জানলাম, এটা বিএনপিও আমাদের কোনোদিন জানায়নি। তো সঠিক ইতিহাসটা তো আসলে আমরা জানি না, আমাদেরকে গিলানো হয়েছে। এখন আমরা মেজর ডালিমের কথাই বিশ্বাস করব, কারণ তিনি ইতিহাসের ক্ষণজন্মা মহানায়ক। তো এই যে ইতিহাসের ক্ষণজন্মা মহানায়ক, এই কথাটা কেন বলছি আমি, এটা কেউ হয়তো বলেন নাই, আমাদের ইলিয়াস ভাই হয়তো বলেন নাই। আমি এই কথাটা কেন বলছি,
দেখেন, সত্য কথা বলতে কি, এই জুলাই আগস্টের বিপ্লব যদি না হতো, তাহলে 21শে আগস্টের গ্রেনেড হামলার মামলার যে রায় হয়েছিল, এই মামলার রায় খুবই শীঘ্রই কার্যকর হতো। বিএনপিকে চিরতরে ধ্বংস করে দেওয়া হতো, বিএনপিকে একেবারে নেতৃত্ব শূন্য করা হতো। এটা ইলিয়াস ভাই তার লাস্টের যে প্রতিবেদন উপস্থাপন করেছেন সেখানে খুব ভালো করে বলেছেন। ঠিক অনুরূপভাবে 1975-এর 15ই আগস্ট যদি না হতো, তাহলে জিয়াউর রহমান বাংলাদেশের প্রেসিডেন্ট কখনো হতেন না। জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করতে পারতেন না। বিএনপি নামক এই দলটি বারবার রাষ্ট্র ক্ষমতায় আসতে পারত না। আজকে বিএনপির একটা ভালো পজিশন বাংলাদেশে, হয়তো তারা ভাবি সরকার হতে যাচ্ছে। তো 1975-এর 15ই আগস্ট না হলে এই কিছুই হতো না। শেখ মুজিব রাষ্ট্রটাকে এমনই একটি জায়গায় নিয়ে গিয়েছিলেন যে বাংলাদেশে রাজতন্ত্র কায়েম করতে চেয়েছিলেন। তিনি হতে চেয়েছিলেন রাজা এবং আমাদেরকে বানাতে চেয়েছিলেন প্রজা, এবং সেদিকেই তিনি হাঁটছিলেন। এই মেজর ডালিমরা যদি 15ই আগস্ট না ঘটাইতো, তাহলে আজও ওই শেখ কামাল, শেখ জামাল, কখনো শেখ কামাল হতো রাজা, কখনো শেখ জামাল হতো রাজা, কখনো তারা হতো প্রিন্স, কখনো শেখ হাসিনা, শেখ রেহানা হতো প্রিন্সেস, আর আমরা থাকতাম শেখ মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ হাসিনা, শেখ রেহানার দাস। নাউযু বিল্লাহি মিন যালিক। মানে প্রজা মানে তো দাস, তাই না? এটাই হতাম আজকে আমরা। তো এই কথাগুলো আসলে কেউ বলে না। 1975 সালের 15ই আগস্ট না হলে আমি নায়েব আলী এই যে এত বড় বড় লম্বা লম্বা কথা বলছি না, এটা বলতে পারতাম না। ইলিয়াসও বলতে পারতো না, পিনাকিও বলতে পারতো না, কনকও বলতে পারতো না। আজকে ইলিয়াসের বিরুদ্ধে যারা লম্বা লম্বা কথা বলে, লম্বা লম্বা কথা লেখে, তারাও লিখতে পারতো না। আজকে প্রজা হয়ে থাকতে হতো। আজকে হয়তো শেখ কামাল, শেখ জামাল বেঁচে থাকলে হয়তো সে হতো রাজা বা বাদশাহ, হ্যাঁ, আর আমরা হতাম প্রজা। আবার যারা আওয়ামী লীগের মন্ত্রী এমপি যারা পালিয়ে গেছেন, ওই তারাও আজকে প্রজাই থাকতো। আর বিএনপির আমরা যারা আজকে বিএনপির দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলে বিএনপির চক্ষুশূল হয়েছি, এই বিএনপিরও আজকে যারা আমাদেরকে গালাগালি করছে, আমাদের বিরুদ্ধে লিখছে, তারাও আজকে প্রজা থাকতো, ইনক্লুডিং বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান প্রজা থাকতো। হয়তো মেজর জিয়াউর রহমান কোনো একটা পদে টদে থাকতেন, সেনাবাহিনীর কোনো পদে টদে থাকতেন, বাট মেজর জিয়াউর রহমানের পরিবার প্রজা থাকতো। দিস ইজ দ্য রিয়ালিটি। তো এই রাজতন্ত্র থেকে, এই মুজিব রাজতন্ত্র থেকে এই মেজর ডালিমরা আমাদেরকে মুক্ত করেছেন। এই জন্য আজকে স্বাধীনভাবে আমরা কথা বলতে পারি। দেশে হয়তো 13 বছর যেতে পারিনি, শেখ মুজিবের প্রেতাত্মা শেখ হাসিনা স্বৈরা শাসন কায়েম করেছিল, 13 বছর দেশে যেতে পারিনি, কিন্তু কথা তো বলতে পেরেছি, স্বপ্ন তো দেখেছি একদিন দেশে যাব, দেশে যেতে পারবো, শেখ হাসিনার অবসান একদিন হবে। কিন্তু শেখ মুজিবের রাজতন্ত্র যদি কায়েম হতো, তাহলে কথাই কোনোদিন বলা হতো না। কারণ কথা বললে এই যুক্তরাষ্ট্রেই আজীবন কাটাতে হতো, যুক্তরাষ্ট্রেই লাশ হতো, যুক্তরাষ্ট্রেই কবর হতো, বাংলাদেশের মাটি আর কোনোদিন স্পর্শ করা হতো না যদি কথা বলতাম। আসলে কথা বলতাম না, কথা বলার পরিবেশ নায়েব আলী তৈরি হতো না, এই ইলিয়াস তৈরি হতো না, এই কনক তৈরি হতো না। কারণ রাজতন্ত্রের বিরুদ্ধে কথা বলা যায় না। যদি যাইতো তাহলে আমাদের জুলাই আগস্টের বিপ্লবের সময় দুবাইতে আমাদের যে 57 জন প্রবাসী গ্রেপ্তার হয়েছিলেন, তারা গ্রেপ্তার হতেন না। তারা তো আর দুবাই সরকারের বিরুদ্ধে কিছু বলে নাই, তারা বলেছিল স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে। তাতেই তাদেরকে গ্রেপ্তার করা হয়, বিচার টিচারও হয়ে যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যায়, 10 বছরের কারাদণ্ড, 8 বছরের কারাদণ্ড হয়ে যায়। বুঝতেই পারছেন, এই হলো রাজতন্ত্রের অবস্থা। তো বাংলাদেশে যদি মুজিব রাজতন্ত্র প্রতিষ্ঠিত হতো, তাহলে আজকে আমরা প্রজা থাকতাম। এই সহজ অঙ্কটা আমাদের রাজনীতিবিদরা বোঝে না। এই জন্যে দেখেন, এই লোকটা 50টি বছর তিনি তার এই দুঃখ, এই কষ্ট কিভাবে চেপে রেখেছিলেন। 50টি বছর ঘরের কাছে ব্যাপার না,
আজকে আমার মনে হচ্ছে যে ওনার বুকে মানে কয়েক টন ওজনের পাথর চাপা ছিল, সেই পাথরটা তার বুক থেকে সরে গেছে। উনি অন্তত উনার অন্তরটা, উনার বক্ষটা হালকা করতে পেরেছেন, অন্তত কিছু কথা তার হৃদয়ে জমে থাকা কথাগুলো বলার মাধ্যমে। এবং আমরাও মানে চাতক পাখির মতো চেয়েছিলাম যে সত্যটা কবে আমরা জানতে পারবো, কার কাছ থেকেই বা জানতে পারবো। ইলিয়াস ভাইকে ধন্যবাদ যে অন্তত তিনি আমাদেরকে তাকে লাইভে আনার মাধ্যমে তার চেহারাটা বাংলাদেশের মানুষকে দেখার সুযোগ করে দিয়েছেন এবং তার মুখ থেকে সত্য ইতিহাসটা জানার সুযোগ করে দিয়েছেন। এখানে একটা বিষয় উল্লেখ্য যে এই তরুণ প্রজন্মকে যে শেখ হাসিনা মিসগাইড করতে পারে নাই, তার প্রমাণ হচ্ছে আজকের লাইভ। আপনি দেখেন একজন মানুষের প্রতি কতটা ভালোবাসা থাকলে, একজন মানুষের প্রতি কতটা আগ্রহ থাকলে একটা জাতিগোষ্ঠীর, ছোট্ট একটা জাতিগোষ্ঠী, এটা চীনের মতো ভারতের মতো বিশাল জাতিগোষ্ঠী না, আমরা মাত্র 17-18 কোটি মানুষ। এই 17-18 কোটি মানুষের মধ্যে কয়জনই বা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ? তাদের মধ্যে অ্যাট দ্য সেম টাইম 8 লক্ষ মানুষ আগ্রহ নিয়ে 2 ঘন্টা ব্যাপী এই ব্যক্তিটির আলোচনা শুনেছে এবং সেখানে নেগেটিভ কমেন্টের সংখ্যা 0.01% না। তার মানে কি? শেখ হাসিনা এই নতুন প্রজন্মকে মিসগাইড করতে পারেনি। তার মানে আসলে ভিতরে ভিতরে মেজর ডালিমকে বাংলাদেশের জনগণ এতটা বুকে ধারণ করেছে, তার বহিঃপ্রকাশ ঘটিয়েছে ইলিয়াস ভাইয়ের আজকের লাইভে। তিনি একজন জীবন্ত কিংবদন্তি, মেজর ডালিম জীবন্ত কিংবদন্তি। আজকে যদি মেজর ডালিমকে বাংলাদেশের কোনো একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে কোনো একটা আসনে বা 2-3টা আসনেও তাকে দাঁড় করিয়ে দেওয়া যায়, তাহলে সেই দলের জন্য তিনি 2-3-4টা আসন এনে দিতে পারবেন, জয় এনে দিতে পারবেন। এটি কিন্তু আজকে প্রমাণিত হয়েছে। ইলিয়াস ভাইয়ের সেই লাইভ 5 মিলিয়ন ভিউ হয়েছে। অ্যাট এ টাইম 8 লক্ষ মানুষ দেখেছে, আর এই অ্যাবাউট 4-5 ঘন্টায় এটি আবার 5 মিলিয়ন ভিউ হয়ে গেছে। ভাবা যায়? ভাবা যায়? প্রায় 50 লক্ষ মানুষ দেখেছে তার এই ভিডিও। চিন্তা করা যায়? তো এই মানুষটা আসলেই বৈষম্যের শিকার। আমরা বৈষম্যের বিরুদ্ধেই এই আন্দোলনের সূচনা করেছিলাম। এই জন্য আমিও ইলিয়াস ভাইয়ের সুরে সুর মিলাতে চাই যে যেহেতু আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে নেমে বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ গড়তে চাই, সুতরাং যার কারণে আজকে আমরা 24 পেলাম, আসলে অবদানটা তো তারই। 75-এর 15ই আগস্টে যদি উনি অবদান না রাখতেন তাহলে 24 নামে কোনো কিছু আসতো না। আসলে 24 নামে কোনো কিছু আসতো না। তো এই জন্য আমি মনে করি যে উনাকে জাতীয় বীর হিসাবে বর্তমান সরকারের স্বীকৃতি দেওয়া উচিত। স্পেশালি যদিও উনি জিয়াউর রহমানের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, কিন্তু সেই অভিযোগটা তো আসলে কোনো দুনিয়ার স্বার্থে না, সততার জায়গা থেকে তিনি বিষয়টি মূল্যায়ন করেছেন এবং তার প্রতি এক ধরনের জুলুমও করেছেন বেগম খালেদা জিয়া। কারণ তার ওয়াইফ ক্যান্সারের রোগী ছিলেন, তাকে পাসপোর্ট দেওয়া হয় নাই বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য। এই অভিযোগটা একজন মাজলুম করতেই পারেন। তার অর্থ এই নয় যে তার উপর আক্রোশ চরিতার্থ করতে হবে। এই জন্য আমি মনে করি যে সরকারি ক্ষমতায় আসুক, বিএনপি আসুক আর জামাত আসুক, আমি মনে করি যে তাকে বাংলাদেশের জাতীয় বীর হিসাবে খেতাব দিয়ে ভূষিত করে তাকে মানে উপযুক্ত সম্মানে সম্মানিত করে দেশে নিয়ে যাওয়া উচিত এবং তার এই মেধাকে দেশ গঠনে, জাতি গঠনে কাজে লাগানো উচিত। আমি আবারও শেষ করতে চাচ্ছি এটা বলেই যে 1975-এর 15ই আগস্ট না হলে আপনারা যারা 1000 মানুষ আমার লাইভ দেখছেন, আপনারা এবং আমি আজকে প্রজা থাকতাম। শেখ মুজিব হয়তো আজও রাজা থাকতেন, শেখ কামাল, শেখ জামাল
শেখ মুজিব বেঁচে থাকতেন কিনা আমি জানি না, বাট আজকের এই দিনে ইদার শেখ কামাল নয় শেখ জামাল, এই দুজনের একজন রাজা থাকতেন, দুজনের একজন প্রিন্স থাকতেন, যুবরাজ থাকতেন। আর শেখ হাসিনা, শেখ রেহানা, ওই যে সজীবজের জয়, তারপরে টিউলিপ সিদ্দিকী, এরপরে আর কে যেন টিউলিপের ভাই, ভুলে গেলাম, এরা সবাই প্রিন্সেস থাকতো, যুবরাজ রাজকন্যা থাকতো, আমরা সবাই প্রজা থাকতাম। দিস ইজ দ্য রিয়ালিটি, দিস ইজ দ্য রিয়ালিটি। সুতরাং অতীতের যে ইতিহাস আমাদেরকে গিলানো হয়েছে, বমি করে দেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, অতীতে আমাদেরকে যে ইতিহাস গিলানো হয়েছে, আমরা যে ইতিহাস গিলেছি, সেটা বমি করে দেন। বমি করে দিয়ে ডালিমের দেওয়া যে ইতিহাস, এইটা আসেন আমরা বিশ্বাস করি, তাহলেই কেবল। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আমাদের আলোচনাটি এবং বুঝতে পেরেছেন সত্য কখনই গোপন থাকে না। ইতিমধ্যে সাংবাদিক ইলিয়াস মেজর ডালিমের যে সাক্ষাৎকারটি নিয়েছেন, এতে কিন্তু স্বাধীনতার এবং 15ই আগস্ট এবং জিয়াউর রহমানের যে কিছু সত্য ইতিহাস গোপন ছিল, সেগুলো কিন্তু প্রকাশিত হয়েছে। অর্থাৎ জিয়াউর রহমানের যে ক্ষমতা থাকার জন্য তিনিও যে কম করেননি, অর্থাৎ তিনিও যে এদেশের মানুষের সাথে, এদেশের যে যারা সেনাবাহিনী রয়েছেন এবং নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য রাজনীতিক যারা দল রয়েছে, অর্থাৎ আওয়ামী লীগ, বিএনপি, তারা এই বাংলাদেশের সাথে কি ব্যবহার করেছে, কি করেছে, যে সেটি কিন্তু আমরা ইতিমধ্যে বুঝতে পেরেছি। যেমন আমরা মেজর ডালিমের মুখ থেকে শুনলাম যে জিয়াউর রহমান তিনি 4000 সেনা সৈন্যকে তিনি ক্ষমতায় টিকে থাকার জন্য কিন্তু হত্যা করেছেন। এটি যদিও সংখ্যাটি ব্যাপক 4000, সেটি অনেক বড়, হয়তো কিছুটা কম হতে পারে, তবে তিনি যে সেনা হত্যা অর্থাৎ গণহত্যা করেছেন, এটি তো কিন্তু না বলার সুযোগ নেই। কারণ এই তথ্যটি দিয়েছে এমন একজন লোক, যিনি যার কাছ থেকে কিন্তু যার তথ্য আমরা এতদিন পড়েছি, অর্থাৎ যিনি তথ্যের মূলে ছিলেন, অর্থাৎ ইতিহাসের মূলে ছিলেন, যার ইতিহাস আমরা পড়েছি, সেই ইতিহাস দাতাই কিন্তু এই তথ্যটি দিয়েছেন। অর্থাৎ ক্ষমতার এমন একটি যে লোভ, এটি আসলেও মানুষকে কোথায় নিয়ে যায়, এই ইতিহাস থেকে কিন্তু আমরা বুঝতে পেরেছি। অর্থাৎ এমন একটি দল আসুক আগামীতে ক্ষমতায়, যেটি ক্ষমতার জন্য যেন নিজের সব কিছু বলি না দিতে হয়।